কিছু, কিছু ভুলের জন্য ইতিহাস কখনো ক্ষমা করে না। সে যেই হোক না কেন, সে যত বড় মানুষই হোক না কেন, যত বড় অর্গানাইজেশনই হোক না কেন। Some mistakes that are never ever forgiven. স্যার ইউনূসের এ ধরনের কিছু মিস্টেকস আছে, ভুল আছে যেগুলো ওনাকে না ঘুমাতে দিবে, না শান্তিতে থাকতে দিবে, না মানুষ তাকে ক্ষমা করবে। এই ভুলগুলো এত ম্যাসিভ, মানে বাংলাদেশের মানে ইতিহাস পর্যন্ত চেঞ্জ করে ফেলছে। বাংলাদেশের একটা যে টায়ার আছে সেইটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছে। পুরো এই জনপদটাকে অন্যরকমভাবে অন্য আরেকটা দিকে মানে ধাবিত করছে। স্যার ইউনূসের সবচাইতে বড় ভুল স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়া। ইউনূস সাহেব কমপ্লিটলি, টোটালি এবং ইন ফ্রন্ট অফ এভরিওয়ান মানে এমন একটা সিচুয়েশন, এমন একটা পজিশনে দাঁড়িয়েছেন যেখানে উনি নিজেই নিজেকে ঘোষণা করছেন যে উনি স্বাধীনতার বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, একাত্তরের বিপক্ষে। উনি রীতিমতো ঘোষণা দিয়েছেন বলতে গেলে যে উনি একজন স্বাধীনতার বিপক্ষের শক্তি। উনি স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না। যে কারণে উনার সাথে পাকিস্তানিদের এত দহরম মহরম সম্পর্ক, এত মিংলিং, পাকিস্তানিদেরকে নিয়ে তার উনার মানে প্ল্যানের শেষ নাই। ২ দিন পরপরই তাদের সাথে মিটিং, ২ দিন পরপরই এটা সেটা। বেসিক্যালি স্বাধীনতার বিপক্ষে যত শক্তি আছে ইনক্লুডিং পাকিস্তানিস এবং বাংলাদেশের ভিতরে যারা আছে, জামাত, শিবির, এনসিপি, বিভিন্ন ধরনের রেডিক্যাল টেররিস্ট অর্গানাইজেশন, সবাইকে একসাথে নিয়ে উনি নিজের অবস্থান ঘোষণা করেছেন স্বাধীনতার বিপক্ষে। এটা উনার এই ৭০-৮০ বছরের জীবনে বা ৮৫ বছরের জীবনে অনেক বড় একটা ভুল। যেই ভুল উনি এই ভুল থেকে বের হতে পারবেন না কখনো। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। উনার দ্বিতীয় ভুলটা হচ্ছে বিদেশিদের উপর অনেক বেশি রিলাই করা। আমরা সবাই জানি যে উনার পাওয়ার হাউসটা কোথায়, উনার সোর্স অফ পাওয়ার কোথায়। বেসিক্যালি আমেরিকার শক্তিতে এবং কিছু ইউরোপিয়ান লবির শক্তিতে উনি চলেন। উনি বিদেশিদের উপর সবচাইতে বেশি রিলাই করেন। উনার মানে হাতা গোষ্ঠী সবাই মানে বিদেশে কোনো না কোনোভাবে সেটেলড। উনি নিজেও বিদেশে সেটেলড। উনার কার্যক্রম, উনার সার্কেল হতে শুরু করে সবই বিদেশি। বিশেষ করে আমেরিকাতে। আমেরিকানদের উপর উনার ডিপেন্ডেন্সি এত বেশি যে আমেরিকা যদি একটু আঙ্গুল নাড়ে উনার অবস্থা খারাপ হয়ে যায়। আর এই মুহূর্তে ঠিক সেটাই হচ্ছে। কারণ উনার বিদেশি বন্ধুরা উনাকে ডিনাই করছেন। বিশেষ করে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, যেহেতু তাদের একটা ডিফারেন্ট গভর্নমেন্ট আসছে, সেহেতু উনার এখন ওইরকম বন্ধু নাই। হ্যাঁ, ডেমোক্রেট শিবিরে অথবা বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে বা সরস ফাউন্ডেশন বা দ্য মানি পিপল, তারা বেসিক্যালি এখনও ইউনুসকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু আমেরিকার গভর্নমেন্ট স্যার ইউনুসের পাশে নাই, দে হেট হিম। জনাব ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন ইউনুসকে একেবারেই সহ্য করতে পারছে না। তারা কেয়ার করে না বাংলাদেশে ইলেকশন হবে কি হবে না, দে ডোন্ট গিভ এ শিট। বাট তারা চায় না এই ইউনুস যেন বাংলাদেশে ক্ষমতায় না। তো বিদেশিদের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা স্যার ইউনুসকে ১২টা বাজিয়ে দিয়েছে, এবং যে কারণে স্যার ইউনুসকে কিন্তু যেভাবে খুশি তারা বেন্ড এবং টুইস্ট করতে পারে। এবং উনি স্বপ্রণোদিত হয়ে সবকিছু বিদেশিদেরকে দিয়ে দেয়। প্রথমে ওই যে করিডোর, তাদেরকে বিদেশিদের খুব একটা বেশি ছিল না এটা নিয়ে, ইন্টারেস্ট ছিল না। উনি কিন্তু নিজে থেকেই ওই মায়ানমারের সাথে যে করিডোরের ব্যাপারটা উনি নিজেই দিয়ে দিচ্ছিল, ওনাকে কেউ বলে নাই। সেরকম স্বপ্রণোদিত হয়ে উনি পোর্ট দিয়ে দিচ্ছেন, বাংলাদেশের খনিজ সম্পদ দিয়ে দিচ্ছেন, সামুদ্রিক নিরাপত্তা যেটা আছে, বাংলাদেশের সমুদ্রে বঙ্গোপসাগরে যে সমস্ত খনিজ সম্পদ আছে বা ওই জায়গার যে কন্ট্রোল, ওইটাও দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কোনোদিন সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছেন, তো কোনোদিন কক্সবাজার দিয়ে দিচ্ছেন। পুরো বাংলাদেশি ভাগ ভাগ করে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছেন, নিজে থেকে দিয়ে দিচ্ছেন। বাংলাদেশ এই মুহূর্তে মানে একটা লায়াবিলিটিসের মতো হয়ে গেছে তার কাছে। আবার ওদিকে ডক্টর ইউনুস কিন্তু বিদেশিদের কাছে একটা লায়াবিলিটিস হয়ে গেছে। বিদেশিদের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা তার ভরাডুবির অন্যতম প্রধান কারণ, এবং তাদের উপর রিলাই করা তার অনেক মস্ত বড় একটা ভুল। এবং এই ভুল শোধরানোর ওনার হাতে আর সময় নাই। উনি ক্ষমতায় এসেই সবার প্রথমে যাদের সাথে মিটিং করেছেন তারা ছিল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি। সবচেয়ে বড় কথা, তারা কিন্তু ব্র্যান্ডেড রেডিক্যাল টেররিস্টস। উনি ক্ষমতায় এসেই জঙ্গিদেরকে যেভাবে সমর্থন দিয়ে জুগিয়েছেন, যেভাবে তাদেরকে সাপোর্ট করেছেন, এনাবেল করেছেন, জেল থেকে জঙ্গিদের ছেড়ে দিয়েছেন এবং তাদেরকে নিয়েই উনি সংসার বেঁধেছেন, এটা ওনার একটা বিশাল বড় ভুল। কারণ এই ব্যাপারটা কেউই ভালো চোখে দেখে না। না দেশের মানুষ, না বিদেশের মানুষ, না প্রবাসীরা, কেউই এই ব্যাপারটাকে ভালো চোখে দেখে না। বিশেষ করে তার বিদেশি বন্ধুরা টোটালি এই জিনিসটাকে এখন হেট করে। আন্তর্জাতিকভাবে উনি এখন জঙ্গিদের মদতদাতা হয়ে গেছেন।
এবং ভবিষ্যতে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। কিন্তু এই ভুলটা উনি জেনে শুনে করেছেন, জেনে বুঝে করেছেন। কারণ উনার মতে যেই প্ল্যানটা বাংলাদেশের জন্য উনি করতে চেয়েছিলেন যে একটা কনফ্লিক্ট জোন, একটা ওয়ার জোন বানানো, সেখানে জঙ্গিদের অবশ্যই লাগবে। স্বাভাবিকভাবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ স্টেট এই কাজগুলি করে এবং উনিও তাদেরকে প্লিজ করতে গিয়ে জঙ্গিদেরকেই সমর্থন দিয়ে বসেছেন। যে এই জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে, করতে পশ্চিমা বিশ্ব হয়রান হয়ে গেছে। রাইট? তারা রীতিমতো টায়ার্ড হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে, তাদের রিসোর্স এক্সস্টেড হয়ে গেছে। ঠিক সেই জঙ্গিদেরকেই উনি মদদ দিয়েছেন। একজন নোবেল পুরস্কার বিজয়ী, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী যখন জঙ্গিদেরকে সাপোর্ট দিচ্ছে, এটা ভুল না হয়ে যায়ই না। আর যার তো যাই বলেন না কেন, বাংলাদেশের জামাত শিবির, হেফাজত, জেএমবি, হরকাতুল জিহাদ, এই সমস্ত অর্গানাইজেশনগুলো ব্র্যান্ডেড অ্যাজ টেররিস্ট অর্গানাইজেশন। বাংলাদেশের মানুষও জানে এগুলি সবই নেগেটিভ অর্গানাইজেশন, এগুলি সবই ইভিল অর্গানাইজেশন, এগুলি সবই ইভিল পিপল। এবং তাদেরকেই সবার প্রথমে কোলে নিয়ে ঘুরেছেন ডক্টর ইউনূস। এবং তাদের সাথে এখনও তার এই সমস্ত দহরম মহরম সম্পর্ক, প্রেমালাপ এখনও চালু আছে। এই মুহূর্তে স্যার ইউনূস জঙ্গিদের ধরেই, তাদের অস্ত্রের পাওয়ার ধরেই ক্ষমতায় টিকে আছেন এবং যে কোনো মুহূর্তে সেটাও চলে যেতে পারে। বিকজ দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস প্রেসিডেন্ট, মাই ফ্রেন্ড। আপনি যেই হন না কেন, যত বড় নোবেল বিজয়ী হন না কেন, এই গ্যাঞ্জাম থেকে বাইরে হওয়া খুবই ডিফিকাল্ট। ইন্টারন্যাশনালি এটা খুব ডেঞ্জারাস। স্যার ইউনূসের পরবর্তী বড় ভুলটা হচ্ছে বাংলাদেশের ডিফেন্স ফোর্সেস, সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা। ইউনূস সাহেব এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর, নৌবাহিনী বা বিভিন্ন ডিফেন্স ফোর্সেস বা বিমান বাহিনী যারা আছে, ওনাদের ইমেজের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। স্বপ্রণোদিতভাবে মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ডিফেন্স ফোর্স, আর্ম ফোর্সেসকে উনি ডিসেবল করার, উইক করার চেষ্টা করে গেছেন এবং এখনও করে যাচ্ছেন। বহির্বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় ইমেজ ছিল, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী। এবং ওই জিনিসটাকে কাজে লাগিয়ে তার বিভিন্ন লবি এবং জাতিসংঘের বিভিন্ন ক্যারেক্টার যেগুলি আছে, গোয়েন লুইস বলেন, হুমা খান বলেন, এই সমস্ত ক্যারেক্টারগুলিকে ইউজ করে উনি বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করার চেষ্টা করেছেন নানাভাবে। এবং এটাতে একটা বড় ক্ষতি হয়ে গেছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তাভাবনাটা একটু অন্যরকম হয়ে গেছে। কারণ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের মনে একটা সবসময় গর্বের জায়গায় থাকে, একটা সম্মানের জায়গায় থাকে, একটা ইমেজ তাদের আছে। এবং মানুষ এখনও কোনো না কোনোভাবে বিশ্বাস করে যে সেনাবাহিনী তো আছেই, কোনো কিছু হলে তারা আমাদেরকে বাঁচাবে, এরকম একটা মনোভাব থাকে। কারণ সেনাবাহিনীর কাছে একটা দেশের মানুষ এটাই এক্সপেক্ট করে। আর সেই সেনাবাহিনীকে ডক্টর ইউনূস প্রশ্নবিদ্ধ করেছেন, তাদেরকে দুর্বল করার চেষ্টা করেছেন। পাকিস্তানি লোকজনকে বাংলাদেশে এনে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর একটা মিক্স আপ করার চেষ্টা করেছেন। এবং এটাতে সেনাবাহিনীর যে ইমেজটা সেটা নষ্ট হয়েছে। কারণ স্বাভাবিকভাবে পাকিস্তান আমাদের একটা হোস্টাইল কান্ট্রি ফর আস। তারা আমাদের শত্রু। ৭১ ওরা জেনোসাইড করেছে বাংলাদেশে। সেই দেশ থেকে যখন আর্মির লোকজন এসে বাংলাদেশের আর্মির লোকজনের সাথে মিংলিং করে, মেলামেশা করে, তাদের সাথে ঘন ঘন মিটিং করে, এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ খুব একটা ভালো চোখে দেখে, বিশেষ করে যারা স্বাধীনতায় বিশ্বাস করে। এবং বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বেশিরভাগই স্বাধীনতায় বিশ্বাস করে, কারণ তারা স্বাধীনতাটা উপভোগ করে। বাংলাদেশের মানুষ তো আর পরাধীন না। সো এই ডিসপ্লেটা সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর ইমেজের জন্য অনেক বড় ক্ষতিকর একটা বিষয়। এবং স্যার ইউনূস জেনে বুঝে শুনে মিটিকুলাসলি ডিজাইন করে সেনাবাহিনীর প্রতি মানুষের যে শ্রদ্ধাটা সেটা কমানোর চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে উইক করার চেষ্টা করেছেন। এবং এটা স্যার ইউনূসের অনেক বড় একটা ভুল। কারণ আজ হোক কাল হোক সেনাবাহিনীর সদস্য যারা আছেন, সম্মানিত লোকজন যারা আছেন সেনাবাহিনীর ভিতরে, তারা একটা সময়ে গিয়ে হয়তো বুঝতে পারবেন যে তাদের ইমেজের কত বড় ক্ষতি হয়েছে বা তাদের কি ক্ষতি করা হয়েছে। এবং আমার মনে হয় না তখন তারা চুপ করে বসে থাকবেন। বাতাস কোন দিক থেকে যে আসবে বা ঝড় কোন দিক থেকে আসবে, কখন আসবে, সেটা কেউ বলতে পারে না। উত্তর দিক থেকেও আসতে পারে, দক্ষিণ দিক থেকেও আসতে পারে, তাই না? স্যার ইউনূস সেনাবাহিনীকে নিয়ে যে গেমটা খেলেছেন, সেই গেমটা অনেক ডেঞ্জারাস হয়ে গেছে এবং এটা উনার এগেনস্টেই কাজ করবে। আজ হোক কাল হোক এটা হবে। আদারওয়াইজ বাংলাদেশের সেনাবাহিনী বলতে কিছু থাকবে না, বা সেনাবাহিনীর যে ইমেজ, সেই ইমেজ বলতেও কিছু থাকবে না। ওই অঞ্চলে, মানে বাংলাদেশ আশেপাশের এই অঞ্চলটাতে, সাউথ ইস্ট এশিয়াতে বাংলাদেশের সেনাবাহিনী সবচাইতে উইকেস্ট সেনাবাহিনীতে পরিণত হবে, যদি না তারা এটার এগেনস্ট এটাতে রিটালিয়েট না করে। এবং আমার মনে হয় এটা হবে না, কারণ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক একটা অর্গানাইজেশন। তারা অবশ্যই দেশের জন্য যেটা ভালো সেটা করবে। আর এই মুহূর্তে দেশের জন্য
যেটা ভালো সেটা হচ্ছে স্যার ইউনূসের মতো যে সমস্ত ইভিল ক্যারেক্টারগুলো এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশকে আঁকড়ে ধরেছে শকুনের মতো, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো। আজ হোক কাল হোক এই রিয়েলিটিটা সামনে আসবেই। তখন স্যার ইউনূসের বিপদটা আরও বেড়ে যাবে এবং তার ভুলের খেসারত ওনাকে দিতেই হবে। ৫ নম্বরে স্যার ইউনূসের আরেকটা বড় ভুল হচ্ছে উনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশের ১২টা বাজিয়ে দিয়েছেন। আই মিন ১২ মাসে ১৩ বিদেশ সফর, এবং এই সমস্ত বিদেশ সফরে বাংলাদেশের কোনো প্রাপ্তি নেই। বাংলাদেশের ইকোনমি ডাউন, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ডাউন। উনি পুলিশকে কন্ট্রোল করতে পারে না, ইকোনমিকে কন্ট্রোল করতে পারে নাই, এবং বিদেশে গিয়ে বাংলাদেশের সম্মানকে উপরে উঠাতে পারে নাই, ৳১ ইনভেস্টমেন্টও আনতে পারে নাই, কিছুই করতে পারে নাই। এবং পার্সোনাল ট্রিপে উনি বিদেশে যতবার গেছেন ততবারই অপমানিত হয়েছেন। ইংল্যান্ডে যান, জাপানে যান, যেখানেই যান সবখানে তিনি অপমানিত হয়েছেন, কারণ কেউ তার সাথে দেখা করতে আসে নাই, কেউ তাকে পাত্তা দেয় নাই। এটাতে বাংলাদেশের ইমেজের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশ আবারও একটা বাস্কেট কেস হয়ে গেছে। বেসিক্যালি স্যার ইউনূস চেয়েছেন বিদেশে গিয়ে বাংলাদেশকে নতুন একটা বাস্কেট কেস করা, এবং উনি এভাবেই ভিক্ষার থালা নিয়েই বিদেশে গিয়েছিলেন, কিন্তু রাষ্ট্রীয় সফরে না, ব্যক্তিগত সফরে। উনি দেখিয়েছেন যে আমি বাংলাদেশের জন্য অনেক কাজ করতে গেছি, কিন্তু আসলে তা না। উনি নিজের কাজেই গিয়েছেন, নিজের সেমিনারেই গিয়েছেন, মোটিভেশনাল স্পিচ দিতে গিয়েছেন। এন্ড অফ দ্য ডে বাংলাদেশের ইমেজের একটা বড় ক্ষতি হয়েছে, কারণ একটা দেশে গিয়ে, যেমন কয়দিন আগে রোমে গিয়েছেন, সেখানে গিয়ে রোমের মেয়রের সাথে দেখা করেছেন, কিন্তু ইতালির প্রাইম মিনিস্টার ওনার সাথে দেখা করেন নাই। হাস্যকর না? যদিও বলছেন যে ইতালির প্রাইম মিনিস্টার ডিসেম্বরে বাংলাদেশে আসবে, উই উইল সি অ্যাবাউট দ্যাট। দেখা যাক উনি আসে কিনা। বাট এখন পর্যন্ত যতগুলি প্রেসিডেন্ট উনি খাড়া করিয়েছেন, সবগুলিতেই উনি অপমানিত হয়েছেন। আর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এতগুলি দেশে গিয়ে অপমানিত হওয়া মানে হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের বেইজ্জতি, পুরো বাংলাদেশের ইমেজই নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের বহির্বিশ্বে যে একটা নতুন করে ইমেজ ক্রিয়েট করা হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে। এটা কেউ ভালোভাবে নেবে না, বিশেষ করে প্রবাসে যারা বাংলাদেশি আছেন তারা। প্রবাসীদের এই মুহূর্তে অনেক মান-ইজ্জতের প্রশ্ন হয়ে গেছে। বিভিন্ন দেশে বাংলাদেশিদেরকে থুতু করছে। বাংলাদেশিদের ইমেজটা যেহেতু আর নাই, তাদেরকে একটা ফকির মিসকিনের জাত হিসেবে অনেকে ট্রিট করছে। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, সব জায়গায় প্রবাসীদের লেভেল, ক্লাস অথবা হোয়াটএভার দে আর, সেটার অনেক নিচে নেমে গেছে এই ডক্টর ইউনূসের জন্য। উনি একেবারে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে ইন্টারন্যাশনালি বাংলাদেশিদের ১২টা বাজিয়ে দিয়েছেন। এই জিনিসটা আমার মনে হয় না কোনো প্রবাসী কোনো দিন ছেড়ে দিবে। সো উনি যখন কোনো একটা সময়ে বাংলাদেশ থেকে বের হয়ে আবার বিদেশে যাবেন, সেখানে প্রবাসীদের ঠেলায় পড়বেন, কারণ প্রবাসীরা তাকে ছেড়ে দিবে না। মনে রাখবেন, প্রবাসীরা বাংলাদেশের ইকোনমির অনেক বড় একটা চালক। বাংলাদেশকে যে ধরে রাখার খুঁটি প্রবাসীরা, সেই প্রবাসীরা স্যার ইউনূসকে কখনো ছাড়বে না। এগুলি ছাড়াও স্যার ইউনূসের অনেকগুলি ভুল আছে। ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করতে না পারা, মব ক্রিয়েট করে করে মানুষকে মারা, আওয়ামী লীগের মানুষজনকে জেলে ভরে রাখা, ডিকটেটরশিপ, ফ্যাসিস্টদের মতো। ফ্যাসিস্ট বলে নিজেই কিন্তু একটা বড় ফ্যাসিস্ট, এবং আওয়ামী লীগের লোকজন বলেন, জার্নালিস্ট বলেন, সবাইকে জেলের ভিতরে ভরে রাখা, তার এগেনস্টে যে যাচ্ছে তাকে জেলের ভিতরে ভরে রাখা, মেরে ফেলা, মব ক্রিয়েট করে লিঞ্চিং করা, পুলিশ বাহিনীর সদস্যদেরকে মেরে ফেলা, জুলাই সনদ নামক এই রেফারেন্ডামের মাধ্যমে সন্ত্রাসী জঙ্গিদেরকে লিগালাইজ করার চেষ্টা করা, বাংলাদেশের শত্রুদের লিগালাইজ করার চেষ্টা করা, এই ধরনের হাজারো ভুল আছে। আমি তো জাস্ট মেইনগুলি বললাম, বাকিগুলিতে এখনো টাচই করি নাই। ওগুলি যদি বলতে যাই পুরো একটা বই লিখে ফেলতে পারবো। সো এত ভুলের খেসারত তো ওনাকে দিতে হবে। এই যতগুলি ভুলের কথা আমি বলছি, এবং আরও যতগুলি ভুল আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের মতে তার আর কি ভুল থাকতে পারে। কিন্তু এই ভুলের একটারও যদি ওনার খেসারত দিতে হয়, তাহলেও ওনার টিকে থাকা অনেক ডিফিকাল্ট। আর এখানে শত শত ভুলের কথা বলছি আমরা। তাহলে কি হতে পারে ভবিষ্যতে, এটা একটু চিন্তা করে দেখেন। বাদ বাকি কথা পরেই বলব। আশা করি বুঝতে পেরেছেন।